জেনারেলি আপনারা আমার চ্যানেলের ইউকে ট্রাভেল ব্লগগুলি দেখতে পান। কখনো আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি লন্ডন ট্রাভেল সিরিজ, আবার কখনো স্কটল্যান্ডের বিভিন্ন জায়গাকার ভ্রমণ কাহিনী ভাগ করে নিয়েছি আপনাদের সাথে। তবে আজ একটু ভিন্ন স্বাদের ব্লগ রয়েছে আপনাদের জন্য, যেখানে একসঙ্গে রয়েছে পাহাড়, অজস্র ঝর্ণা, ঘন সবুজ পাইন বন, কফি বাগান, বৌদ্ধ মনিস্ট্রি, উষ্ণ পশ্রবণ, আরও কত কিছু। মানুষের ভিড়ভাট্টা কোলাহল থেকে প্রকৃতির মাঝে দুটো দিন কাটানোর জন্য আমি তো বলবো এই জায়গাটি বেস্ট। উড়িষ্যার কাদমাল জেলায় প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি উড়িষ্যার কাশ্মীর নামেই পরিচিত। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দারিংবাড়ি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 10:15 মতন। রয়েছি চেন্নাই মেলে। কাল রাতে হাওড়া থেকে চেপেছি ট্রেনে। আমাদের আজকের গন্তব্য দারিংবাড়ি, আর দারিংবাড়ি যেতে হলে আমাদের নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। তবে আজ আমাদের ট্রেন একদমই অন টাইমে নেই, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেটে চলছে। অবশ্য কাল রাতে হাওড়া থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছেড়েছিল। এখন ট্রেন লেট হলে আর কী করা যেতে পারে, তবে জানলার পাশে এসির মধ্যে বসে বসে চা খেতে খেতে বাইরের এই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে মন্দ লাগছে না। আপনি হাওড়া থেকে বেশ কয়েকটি দক্ষিণ ভারতগামী ট্রেনে চেপে পৌঁছে যেতে পারবেন ব্রহ্মপুরে। তবে সেক্ষেত্রে এমন ট্রেনই চুজ করা উচিত যেটাতে আপনি রাতে হাওড়া থেকে চেপে সকাল সকাল পৌঁছে যাবেন ব্রহ্মপুরে। আর এক্ষেত্রে মাথা পিছু আপনার ট্রেনের ভাড়া পড়বে স্লিপার হলে 375 টাকা, থার্ড এসি 985 আর সেকেন্ড এসি 1385 টাকা। ফাইনালি আমরা পৌঁছেও গিয়েছি ব্রহ্মপুর স্টেশনে। যেটা সকাল 8:30টায় পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা পৌঁছালাম বেলা 12টার সময়। নেমে যেটা বুঝলাম, গরমটা বেশ ভালোই আছে। আমরা মার্চের শেষে গেছিলাম, কিন্তু ভালোই গরম পেয়েছি। তাই আমার মতে দারিংবাড়িতে আসার বেস্ট বা সুইটেবল সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়িতে পৌঁছতে গেলে আপনার যেটা দরকার সেটা হলো একটা রিজার্ভড কার। আমরা যেহেতু একটা প্যাকেজ এসেছিলাম, তাই হোটেল থেকেই আমাদের গাড়ি পাঠানো হয়েছিল। আর আমাদের ড্রাইভার দাদা আমরা পৌঁছানোর আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। উনি আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট দিয়ে বেরোতে বলেছিলেন। তবে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট দিয়ে বেরিয়েও বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন, সেখান থেকে বুক করে নিতে পারেন। গাড়ি ভাড়া অবশ্যই সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তবে 1000 টাকার মধ্যে আশা করি আপনারা গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। আমাদের সব লাগেজ গাড়িতে তুলে আমরা এবার রওনা দিলাম দারিংবাড়ির দিকে। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যেতে দুটো রাস্তা আছে, একটা শর্ট রোড। আজকে আমরা সেটাই ফলো করব, কারণ বেশ খানিকটা জার্নি করে এসে আমরা সকলেই ক্লান্ত, আর ফেরার দিনকে আমরা লং রুটটা নেব। আজকে আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি সেটাতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা, আর দূরত্ব ওই 120 কিলোমিটার মতো। আর এই রুটে যেতে যেতে আজকেও বেশ কিছু টুরিস্ট স্পট পড়ে, সেগুলো দেখে নেব। তার মধ্যে প্রথমটাতে আমরা অলরেডি চলে এসেছি, এটা হলো খুন্টেশ্বরী টেম্পল। খুব সুন্দর, শান্ত, ছিমছাম আর মনোরম একটা পরিবেশ ছিল এই মন্দিরের। আর মন্দিরের ওপর থেকে পাহাড় ও তার সংলগ্ন ভিউটাও ছিল বেশ আকর্ষণীয়। এখান থেকে আমরা খুন্টেশ্বরী মাকে দর্শন করে আরও বেশ কিছুক্ষণ উপভোগ করে একটু এগিয়ে উপরের দিকে উঠে গেলাম আরেকটা মন্দির দেখার জন্য। বেশ কিছুটা সময় ধরে খুন্টেশ্বরী টেম্পল, সারদার ড্যাম এবং সেই সংলগ্ন ভিউ উপভোগ করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। দুপাশে সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। অবশেষে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য স্নো ক্রিকে। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা এই হোটেল স্নো ক্রিক হলো আমাদের আপাতত 2 দিনের থাকার জায়গা। এই হোটেলের যে ওনার সঞ্জিত দা, ওনার সাথে আমাদের স্কটল্যান্ডে থাকতেই কথা হয়েছিল এবং সেখান থেকেই আমরা প্যাকেজ বুক করে এসেছিলাম। দ্য হোটেল স্নো ক্রিকে
থাকা খাওয়ার সমস্ত ডিটেলস আমি অবশ্যই এই ভিডিও শেষে বলে দেব এবং ডেসক্রিপশান বক্সেও অ্যাড করে দেবো। যেহেতু ঘড়িতে তখন প্রায় বিকেল 3:30-4টে বেজে গেছে, তো আমরা চেক ইন করেই চলে গেলাম লাঞ্চ করতে। প্রথমেই যেটার ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা এই গরমে ভীষণই প্রয়োজন ছিল। আর প্রথম দিন আমাদের লাঞ্চের মেনুর আয়োজনে ছিল গরম ভাত, ঘি, বেগুন ভাজা, ডাল, আলুর চোখা, ইঁচড় আলুর তরকারি, পাঁপড় ভাজা, আর নন ভেজে ছিল মাছ বা ডিম নিজের পছন্দ মতন নেওয়া যাবে। খাওয়া দাওয়া সেরে আমরা ওপরে চলে এলাম আমাদের ঘরে। ফার্স্ট ফ্লোরে পাশাপাশি দুটো ঘর দিয়েছিল আমাদেরকে। ঘরগুলো বেশ বড়, খোলামেলা, আর দুটো ঘর থেকে বেশ সুন্দর হিল ভিউ দেখা যাচ্ছিল। আমাদের রুমে ছিল একটা ডাবল সাইডের বেড, যেখানে খুব ভালোভাবে 3 জন শোয়া যাবে। এছাড়া ছিল সাইড টেবিল, চেয়ার এবং টিভির ব্যবস্থা। ওয়াশরুমটিও ছিল বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া ছিল ওয়েস্টার্ন কোমোড এবং ঠান্ডা জল, গরম জল দুটোরই সুব্যবস্থা। আর আমাদের ঘর থেকে বেরিয়েই পাশেই ছিল আমাদের মা বাবাদের ঘর। যখন আমরা নিজেরা ট্রাভেল করি তখন আলাদা ব্যাপার, কিন্তু যখন আমরা ষাটোর্ধ্ব বাবা মাকে নিয়ে ট্রাভেল করি তখন তাদের কমফোর্টটা সব সময় মাথায় রাখতে হয়। এছাড়া দুটো রুমেই ছিল একটা করে ওয়াটার কেটল, চায়ের কাপ, টি, কফি, মিল্কের সুব্যবস্থা, আর সঙ্গে ছিল একটা করে বড় মিরর। এরপর বিকেলের দিকে আমরা সকলে একটু ফ্রেশ হয়ে বেরোলাম হোটেলের ঠিক পাশেই দুটো পার্ক দেখার জন্য। প্রথম যে পার্কটায় আমরা যাব সেটা হচ্ছে হিল ভিউ পার্ক, যার প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা। পার্কটিও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো এবং বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। আর এই পার্কের ভিউ পয়েন্ট থেকে যে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় সেটা কিন্তু একদম মিস করলে চলবে না। হিল ভিউ পার্ক থেকে বেরিয়ে ঠিক তার পাশেই ছিল নেচার পার্ক আর বাটারফ্লাই পার্ক। আমরা সেটাতেও ঢুকে পড়লাম। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির কোলে এই পার্কটিও ছিল ভীষণই সুন্দর। শীতকালের দিকে গেলে আপনারা এখানে নানান ধরনের ফুল দেখতে পাবেন। আমরা মার্চের শেষে গিয়েও বেশ কিছু ফুল দেখতে পেয়েছিলাম। আর সন্ধে নামতেই আমরা ফিরে এলাম হোটেলে। আর হোটেলে আমাদের রুমেই সন্ধ্যা চায়ের ব্যবস্থা করা হয়েছিল। দিনের বেলায় রোদের তাপ বা গরম দুটো বেশি থাকলেও সন্ধ্যার পরে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছিল। ফার্স্ট ফ্লোরের ছাদে বেশ কিছু চেয়ারও রাখা ছিল। সন্ধ্যার পরে এইখানটায় বসে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। তবে দারিংবাড়ি কিছুটা অফবিট ডেস্টিনেশন হওয়ায় আশেপাশে হোটেল সংখ্যা তেমন বেশি নেই। 10-12টা হোটেল বা হোমস্টে আশেপাশে রয়েছে। তারপর রাত 9:30-10টার দিকে আমরা সেরে ফেললাম আমাদের ডিনার। আর ডিনারে ছিল মিক্সড ভেজ, চিকেন, আর ছিল আটার রুটি। আজকে আমাদের সেকেন্ড ডে। তো এখন সকাল 9টার মতো আমরা স্নান টান শেষ হবে রেডি হয়ে গেছি। এখন জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। তো আমাদের সাইট সিন আছে কিছু, তো সেগুলো আজকে করব। চলুন তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নেক্সট দিন সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ইডলি, বড়া, পুরি আর সবজি।
ব্রেকফাস্ট সেরে গাড়ি চেপে আমরা আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। এই জায়গাটি বা বলা যেতে পারে ওয়াটারফলটি খুব বেশি দিন হলো এক্সপ্লোর হয়নি। আমাদের হোটেলে যে দাদা মানে যে ওনার সঞ্জীব দা আমাদেরকে বললেন এই জায়গাটা দেখে আসতে। আজকে আমাদের প্রথম গন্তব্য পাতাবান্দা বা কুশুবাড়ি ওয়াটারফল। পাহাড় থেকে অবিরাম গতিতে ঝরে পড়ছে ঝর্ণা। জলের এই অবিরাম ধারাকে বেশ কিছুক্ষণ চোখ, মন আর প্রাণ দিয়ে উপভোগ করলাম। তারপর সেখান থেকে এগিয়ে চললাম আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে মান্দাসেরু সাইলেন্ট ভ্যালি। এই পুরো ট্রিপটাতে সমস্ত টুরিস্ট স্পটগুলো আপনাকে দেখতে হলে আপনার সঙ্গে সবসময় যেটা দরকার সেটা হচ্ছে একটা রিজার্ভ প্রাইভেট কার। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এবং সেখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। মান্দাসেরু হলো ওড়িশার ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ। এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে, আপনি চাইলে ওয়েবসাইট থেকে বুক করে এখানেও স্টে নিতে পারেন। তবে শোনা যায় এখানে যে পাহাড়টিকে দেখতে পাচ্ছেন সেটা ম্যাগনেট হিল নামে পরিচিত। এই পাহাড়ের ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারে না, কারণ এর উপর দিয়ে কোনো প্লেন গেলে এটি নাকি তাকে চুম্বকের মতো টেনে নিয়ে আসে। এই মান্দাসেরু সাইলেন্ট ভ্যালির ভিউ কিছুক্ষণ উপভোগ করার পরে আমরা এখান থেকে 1 কাপ করে কফি খেলাম। দারিংবাড়িতে এসে কফি ট্রাই করতে হলে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। মান্দাসেরু থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের এদিনকার থার্ড ডেস্টিনেশনে পিশুগুন্দু ওয়াটারফল। জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক করছি কিনা, তবে আমি এটাই শুনেছিলাম। এখানকার প্রবেশ মূল্য ছিল মাথা পিছু 10 টাকা। ভিতরে ঢুকে আমরা লাল মাটির আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম ফলসের দিকে। পাহাড় আর সবুজে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাকে কম করে হলেও 400 মিটার নিচে নামতে হবে, তবেই দেখা পাবেন এই ফলসের। এখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের আজকের ফোর্থ ডেস্টিনেশনের দিকে। দুপাশে ঘন সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা রাস্তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন লাভার্স পয়েন্টে। জায়গাটির নাম কেন লাভার্স পয়েন্ট সেটা তো বলতে পারবো না, তবে শীতকালে এখানে শুনলাম অনেকে পিকনিক করতে আসে। তবে অনেক দিন বৃষ্টি না হয় ফলসগুলোতে জলের আধিক্য বেশ কিছুটা কম ছিল, অন্য সময় গেলে আপনারা আরও জল পাবেন। লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন এমু পার্কে। মোটামুটি 5টা মতন এমু পাখি এখানে আমরা দেখতে পেয়েছিলাম। এমু পাখি দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে লাঞ্চ করার জন্য। দ্বিতীয় দিন আমাদের লাঞ্চের আয়োজনে ছিল ডাল, ভাজা, শুক্তো, ইঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড় আর মাছ অথবা ডিম। 4:30 মতন বাজে, আমরা 4:30 দিকে হোটেলে এসেছি, তো আমরা লাঞ্চ করে নিয়েছি, একটু রিফ্রেশ হয়ে আবার এখনই বেরিয়ে যাচ্ছি। আজকে বিকেলে কফি গার্ডেন, গোলমরিচ গার্ডেন প্লাস একটু সানসেট দেখার কথা। চলুন তাহলে দেখি। লাঞ্চের পরে গাড়ি করে আবার আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্টে।
মার্চের শেষের দিকে গেলেও পর্যটকের সংখ্যা ছিল কিন্তু বেশ চোখে পড়ার মতো, বিশেষত বেশ কিছু বাঙালি পরিবারের সাথে আমাদের ওখানে গিয়ে আলাপও হয়েছিল। পাইন ফরেস্ট দেখে আমরা তারপরে এলাম কফি গার্ডেনে। মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আগে দু একটা জায়গায় এই গাছগুলো দেখলেও এটা যে কফি গাছ সেটা বুঝতে পেরেছিলাম না। বিশাল বড় এলাকা ধরে রয়েছে এই কফি বাগানটি। কফি ফলের দেখা না পেলেও কিছুটা টগর ফুলের মতো দেখতে কফি গাছের এই ফুলটা আমরা দেখতে পেয়েছিলাম। এই কফি গার্ডেনে ঠিক গেটের কাছেই বিক্রি হচ্ছিল গোলমরিচ আর কফি। সেখান থেকে আমরা 1 প্যাকেট গোলমরিচ নিয়ে নিলাম। কফি গার্ডেন থেকে বেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সানসেট পয়েন্টের দিকে। আমার মতে দারিংবাড়ির ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এটা অন্যতম একটা শ্রেষ্ঠ ভিউ পয়েন্ট। দিগন্ত বিস্তৃত পাহাড়ের কোলে সূর্যের এই অস্ত যাওয়াটা একবার না দেখলেই নয়। এই সূর্য আছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আর দেখা নেই। এ যেন এক অদ্ভুত ম্যাজিক। বহু পর্যটক এখানে জমা হয়েছিলেন এই অপূর্ব সুন্দর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তারপর সেদিনকার মতো ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরে এলাম হোটেলের দিকে। ফেরার পথে এই দোকানটা থেকে নিয়ে নিলাম দারিংবাড়ির ফেমাস অর্গ্যানিক হলুদ। দারিংবাড়িতে অনেক জায়গাতেই হলুদ, কফি বা গোলমরিচ পাওয়া গেলেও সব জায়গা থেকে কিন্তু নেবেন না, ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে সেদিন রাতে তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম আমাদের ডিনারটা। রাতের ভুরিভোজে সেদিনকে ছিল চিকেন বিরিয়ানি আর রায়তা। আর এক্সট্রা করে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগির ঝোল। শীতকালের থেকে আসলে আপনারা এখানে আদিবাসী নাচ, বোন ফায়ার, চিকেন তন্দুরি সবকিছুই পেয়ে যাবেন। এই দারিংবাড়িতে 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ ট্যুরটা আমরা নিয়েছিলাম তাতে আমাদের মাথা পিছু খরচ পড়েছিল 6300 টাকা। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে যাব গোপালপুরের উদ্দেশ্যে। সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এর মতো তাহলে আসি।